আমি থাকি সিরাজগঞ্জের বেলকুচি থানার এনায়েতপুর গ্রামে। আমাদের এলাকাটা এখন অবশ্য আর গ্রাম নেই, কিন্তু আগে পরিবেশটা গ্রামের মতোই ছিল। তখন আমার বয়স 14 বছর। আমি আমার এলাকার পাশেই কোনো একটা স্কুলে পড়তাম। আপনি হয়তো জানেন, বেসরকারি স্কুলগুলোতে এক্সট্রা করে প্রাইভেট পড়া লাগতো। তো আমি ক্লাস 5-এ পড়ি, তখন পিএসসি এক্সামের কারণে রাতেও আমাকে প্রাইভেট পড়তে হতো। তো আমি আমার বাসার পাশের মহল্লার এক আন্টির কাছে রাতে প্রাইভেট পড়তাম, সন্ধ্যা 7টা থেকে রাত 8:30 পর্যন্ত। তো একদিন হলো কি, পড়া শেষ করে রাত 8টা বাজে, তখন বৃষ্টি আর তুফান, এত ঝড় উঠেছে যে বিদ্যুৎও চলে যাওয়ার আন্টি আর পড়াতে পারলেন না। বিশেষ করে আমি যেই রাস্তা দিয়ে বাড়ি যাব সেখানে একটা ব্রিজ পার হতে হয়, বড় একটা মাঠ পার হতে হয়, এবং একদম পুরোপুরি নিস্তব্ধ একটা জায়গা, চারিদিকে ঘেরা একটা রাস্তা দিয়ে আমাকে যেতে হয়। এমনি একটি রাস্তায় আমি একা কখনো বাড়ি যাই না। আমার আব্বা আমাকে প্রতিদিন নিতে আসে, কিন্তু সেদিন ঝড় তুফান এতটাই বেশি ছিল যে আব্বা আসছিলেন না। তো আমি তখন বসে রইলাম, রাত 9টা বাজে, বাট আব্বা তখনও আসেন না। দেন আমি আন্টিকে বললাম যে আমি বাড়ি যাব। আন্টি আমাকে না বললেন যে তোমার আব্বু আসুক, আর তা না হলে তুমি আমাদের বাসায় থেকে যাও। কিন্তু আমি আন্টিকে অনেক জোর করলাম যে আমি বাড়ি যাব। তো সেদিন রাত 9:30টায় বৃষ্টি থামছে, তুফান বাতাস তখনও কিছুটা আছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আমি আন্টিকে অনেক জোর করায় আব্বা না আসায় আমি নিচেই রওনা হলাম। আন্টি আমাকে বললেন যে তুমি খুব কেয়ারফুল থেকো, তুমি যেতে পারো, কিন্তু তুমি কেয়ারফুল থেকো, সেটাই তিনি লিখেছেন। এবং তিনি বলছেন যে তো আমি রওনা হলাম, এবং তিনি বলছেন যে সেই টাইমটাতে আমার মনে হলো কেউ একজন আমার সাথে হেঁটে আসছে। তো আমি এমনিতেই খুব ভীতু, তারপরে আরও এইসব ব্যাপার চিন্তা করতে করতে আমার গলা শুকিয়ে গেল। আমি মক্তব মানে মাদ্রাসায় যে সূরাগুলো শিখেছিলাম তাই পড়তে পড়তে চললাম। হঠাৎ আমি সেই ব্রিজের সামনে এসে উপস্থিত হলাম এবং দেখলাম ব্রিজটি যেন শেষ নেই, সোজা যতদূর গিয়েছে আমি ততদূর ব্রিজটা মানে যাচ্ছে আমার একটা অবস্থা। আমি যতদূর যাচ্ছি ব্রিজটা ততদূর যাচ্ছে। তো আমি মনে মনে সেন্সলেস হয়ে যাব, কিন্তু কোনো রকম একটু সাহস জুগিয়ে সামনে এগিয়ে গেলাম। তো আমি যখন ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি তখন ব্রিজটা স্বাভাবিক হলো, মানে ব্রিজটার আকার স্বাভাবিক হয়েছে। বাট তখন যেটা ঘটলো, যা শুরু হলো, তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম ব্রিজটা একাই নড়ছে, এদিকে ওদিকে দুলছে, এবং মনে হচ্ছে কেউ ব্রিজটাকে হাতে নিয়ে দোলাচ্ছে। এরপর আবার শুরু হলো একটা কান্না, একটা বাচ্চা মেয়ের ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ শুনলাম আমি। তখন আমার মনে হলো যে এটা স্বাভাবিক কোনো কিছু হচ্ছে না, আমার সাথে স্বাভাবিক কোনো কিছু ঘটছে না। আমি জোরে জোরে বললে ভুল হবে, একদম চিৎকার করে গলা ফাটিয়ে দোয়া পড়তে শুরু করলাম। কিন্তু ব্রিজের আশেপাশে কারো বাড়িঘর না থাকায় কেউ আসেনি। তো এক সময় আমি দৌড় দিয়ে ব্রিজটা পার হলাম। কেউ ব্রিজের ওপর থেকে আমাকে ইশারা করে বলছে, কোথায় যাস, যাস না। কথাটা এমন শোনাচ্ছিল যেন কেউ আমাকে, মানে উনি যে শুনতে পাচ্ছেন এই কথাটা তিনি নানাভাবে বলেছেন। তো আমি ভয়ে চিৎকার করে দৌড় লাগালাম। হঠাৎ কেউ একজন আমার পথের সামনে এসে দাঁড়ালো এবং বলল যে কি হয়েছে বাবা, দৌড়াচ্ছ কেন, কোথায় যাবে? আমি লোকটার কথা শুনে একটু সাহস পেলাম, ভাবলাম কারোর সাথে দেখা তো হলো। তারপর আমি লোকটাকে কিছু বলিনি, বললেন চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। তো আমি লোকটার পেছন পেছন আমাদের বাড়ির দিকে যেতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর সেই মাঠে এসে গেলাম এবং লোকটা তখনও আমার পেছনে হাঁটছে। তো আমি যখন বৃষ্টি তখন একদম মোটামুটি থেমে গেছে, হালকা চাঁদের আলো দেখা যাচ্ছে, তখন আমি দেখলাম যে অনেকগুলো ছায়া একরকম আমাকে ঘিরে ধরেছে। একটা বিষয় হলো, মানুষের ছায়া একটাই, অনেক সময় লাইটের কারণে, আলোর প্রতিফলনের কারণে কয়েকটা ছায়া দেখা যায়, কিন্তু চাঁদের আলোয় পড়া ছায়াগুলো এতগুলো কেমন করে হলো এটা আমার কাছে বোধগম্য ছিল না। তো এরপরই আমি দেখলাম যে এতগুলো ছায়া চারপাশে, বাট আমার সামনে থাকা লোকটার কোনো ছায়া নেই। আমি তো ভয়ে শ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা। আমি বুঝতে বাকি রইল না যে আমার সাথে যে লোকটা আছে সে কোনো মানুষ হবে না, এবং আমার এইটুকু জ্ঞান তখন ছিল। এরপরে আমি আল্লাহর রহমতে শেষমেশ কারেন্ট চলে আসলো, আর তখনই তাকিয়ে দেখি আমার সামনে যে লোকটা ছিল সে আর নেই। তখন আমি চিৎকারটা দিয়েছি, আমিই জানি যে কীরকম চিৎকারটা ছিল সেটা। পরের দিন আমি দেখলাম যে আমার ঘরে আমার আব্বা আমাকে জিজ্ঞেস করলেন, তোকে নিতে গেলাম, তুই আগেই বেরিয়ে গিয়েছিস কেন? আর তুই মাঠে পড়েছিলি, তোর রহিম দাদা তোকে দেখতে পেয়ে বাড়িতে নিয়ে এসেছে। আমি বুঝলাম যে ওই ঘটনার পরে আমার সেন্স চলে যায়, তাই আমার আর কিছু মনে নেই।
আব্বা আমাকে বলল, কি হয়েছিল, তুই ওখানে পড়েছিলি কেন? আমি সবাইকে সবকিছু খুলে বললাম। তারপর আমাদের এলাকার একজন কবিরাজ, তাকে সবাই চেনে, যার কারণে আমি নামটা বললাম না, তো কবিরাজ আমাকে পানি পড়া দিলেন, ঝাড়ফুঁক করলেন এবং বললেন যে কপাল ভালো, বেঁচে গেছো, কিন্তু আর কোনোদিন হয়তো যদি পায় তোমাকে ছাড়বে না। ওই জিনগুলো খুবই খারাপ, বিশেষ করে ওরা ছোট ছেলে মেয়েদের বেশি ক্ষতি করার চেষ্টা করে। তারপর আমি ওখানে রাতে পড়াই বাদ দেই, বিকেলের শিফটে পড়তে যাই। তো এই ছিল ঘটনাটা যদি ভালো লাগে, প্রচারযোগ্য মনে হয় তাহলে প্রচার করবেন। আপনি আপনার মতো করে প্রচার করেন, ভুল হলে একটু মানিয়ে নেবেন, কারণ এটা আমার প্রথম পাঠানো ঘটনা। আশা করি ভালো আছেন। আমি হাফেজ মোহাম্মদ রাশেদুল ইসলাম রিয়াদ, শেরপুর থেকে বলছি। ভাই, আগে আমার হালকা পরিচয় দেই। আমি একজন হাফেজ আর একটি মসজিদে চাকরি করি এবং চিকিৎসা করি। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। আজকে যে ঘটনাটি শেয়ার করব, এটা আমার সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর সত্যি ঘটনা, এবং যেটা ঘটে 2015 সালের পৌষ মাসের কনকনে শীতের রাতে। ভাই, আমি 2015-তে সবেমাত্র বিবাহ করেছি, আর আমার শ্বশুর বাড়ি নয়াবিল এলাকায়, আর এটা নিয়েই ঘটনা। আমি তখন আমাদের বাজার মসজিদে চাকরি করি। ঘটনার রাতে এশার নামাজ পড়ে একটু আড্ডা দেই। তারপর 11:30 আমি শ্বশুর বাড়িতে যাব বলে ঠিক করি, এবং সেটা আমার স্ত্রীকে না বলে, উদ্দেশ্য তাকে সারপ্রাইজ দেব। কিন্তু আমি জানতাম না আমার জন্য রাস্তায় এত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। যা হোক, এবার মূল ঘটনায় আসি। আমার বাসা থেকে আমার শ্বশুর বাড়ি যেতে 2টি রাস্তা, তবে আমি সবসময় মাটির রাস্তা দিয়ে যেতাম, কারণ তাতে কিছুটা সময় বাঁচত। মাটির রাস্তায় যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগতো। তবে একটা কথা, যে সে রাতে মোটামুটি কুয়াশা পড়েছিল, আর আমি টর্চ লাইট ছাড়া চলতাম, আর আমার মোবাইলেও টর্চ ছিল না, ডিসপ্লেতে টর্চ অ্যাপ ব্যবহার করতাম। তো চলা শুরু করি গ্রাম অঞ্চল, তাই এতে রাস্তায় কোনো অসুবিধা হয়নি। শুধু আমি আর আমার সাইকেল। আমার স্ত্রীর সাথে ফোনে কথা বলতে থাকে। হঠাৎ আমার ব্যালেন্স শেষ হয়ে যায়। সে ফোন দেয়, কথা চলতে থাকে। যে রাস্তা দিয়ে যেতে হবে খুব নির্জন রাস্তা, মাঝখানে একটা স্কুল আর একটা মসজিদ, বড় লম্বা গোরস্থান। স্কুল মাঠে এসে হঠাৎ চেন পড়ে যায়। তারপর আমি চেনটি তুলি এবং চলতে থাকি। এবার সামনের রাস্তা ইটের ভাঙাচোরা একটা রাস্তা এবং একটা খাল, বড় একটা ব্রিজ থেকেই, এখান থেকেই মূল ঘটনাটা শুরু। ব্রিজ থেকে নামতে রাস্তার ঢাল, যেহেতু ফোনে কথা বলছি তাই সাইকেল নিয়ে হেঁটে নামি। তারপরে রাস্তার মোড়, এবং মোড়ের 100 গজ দূরে জঙ্গল। আমি সাইকেলে উঠব, এমন সময় চোখ যায় জঙ্গলের দিকে। দেখি একটা সাদা কাপড়ের টুকরা যেন বাতাসে ভেসে এদিকে আসছে। হঠাৎ আমার 10 বা 12 হাত দূরে এসে কাপড়টি নেই। তাকিয়ে দেখি বিশাল বড় কি যেন একটা দাঁড়িয়ে আছে, যেটা কিনা 30 সেকেন্ড আগেও ছিল না। আমি এমনিতে ভয় পাই না, তবু কেমন যেন ভয় লাগতে শুরু করলো, কারণ আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, সামনে ব্রিজ এবং জঙ্গল। আমি স্ত্রীকে বললাম ফোন রাখতে, সে রাখে না। আমিও কাটতে পারছি না, এই ভেবে যে কাটলে আবার যদি ফোন দেয়। হঠাৎ তার ফোনের ব্যালেন্স শেষ। এবার আমার আরো ভয় লাগতে শুরু করলো। কি করব, সামনে যাব না পেছনে যাব, কিছু বুঝতে পারছি না। এদিকে অনবরত কোরআনের আয়াত পড়তে লাগলাম, কিছুতেই কিছু হলো না। এখানে 30 মিনিটের মতো দাঁড়িয়ে আছি। এবার জীবনের আশা ছেড়ে দিয়ে সাইকেলে উঠে আয়াতুল কুরসি পড়ে জোরে জোরে সাইকেল চালিয়ে একেবারে জঙ্গল পার হয়ে কিছু সামনে মসজিদ আর গোরস্থানের দিকে এগোলাম। আমার দম বন্ধ হয়ে আসছিল। আর একটা কথা বলি, গোরস্থানে দাঁড়াই কারণ আমি এই মসজিদে 6 মাস চাকরি করেছি। আমি এখানে চাকরি করা অবস্থায় মসজিদে পাশের বাড়ি একটা মহিলাকে জিন আসর করে। আমি তাকে ডেকে পাঠাই। বলে রাখি, এই আমার জীবনের প্রথম জিন তাড়ানো, যেটা ছিল আমার অভিজ্ঞতা ছাড়া। সেই জিনকে আমি বলি সে কোথায় থাকে। সে বলল আমি মসজিদের পাশে যে রুমে থাকি তার পাশে একটা গাছে থাকে। পরে আমি যখন গোরস্থান থেকে আবার চলতে শুরু করি, ওই বাড়ির সামনে গিয়ে হঠাৎ আমার অ্যাক্সিডেন্ট হয়, যেটা খুব অদ্ভুত। এই জন্যই মহিলার ঘটনাটি উনি বলেছেন, সেটা তিনি বলছেন। মানে একটি ঘটনার মধ্যে আরেকটি ঘটনা হঠাৎ করে ঢুকে পড়ে আমিও একটু অবাক হয়ে গিয়েছিলাম। যাই হোক, এই কারণে উনি বলেছেন। এবং তিনি বলছেন যে আমি রাস্তায় দাঁড়িয়ে পড়ি, সাইকেল আর মোবাইল পাশের খেতে পড়ে যায়, আমি কোনো ব্যথা পাইনি। যাই হোক, আমি আবার চলতে থাকি। সামনে একটা পরিত্যক্ত বাড়ি এবং বড় পুকুর আর ছোট একটা ব্রিজ পার হয়ে এবার রাস্তা শেষ। ক্ষেতের আইল দিয়ে সাইকেল চালিয়ে কিছু হিন্দু বাড়ি, তারপর তাদের শ্মশান পার হয়ে উঠে এলাম। নলিতা বাড়ি টু নয়াবিল মেইন রোডে আমি এখন।
বলে রাখা ভালো যে রাস্তাটা অনেক বড়, কিন্তু এবার আমার আরও বেশি ভয় লাগতে শুরু করে, কারণ আরও 1 কিলোমিটার রাস্তা যেতে হবে, যার মাঝখানে কোনো বাড়ি ঘর নেই। যেই সাইকেলে উঠলাম দেখলাম কিছু দূর পরে একটা কুপি বাতি জ্বলছে, অর্থাৎ আগুন জ্বলছে কোনো একটা জায়গায়, ছোট্ট একটা আগুন। একটু সাহস পেলাম, খুব জোরে জোরে সাইকেল চালালাম, আমার মাথা কাজ করছে না। 1 কিলোমিটার আসার পরে দেখলাম রাস্তায় আমার বিপরীত পাশে একটা কলা পাতা এবং তার উপরে একটা ডিম আর একটা মোমবাতি। এই কুয়াশাতে মোমবাতি জ্বলছে, আর যেখানে রাখা আছে সেটা হলো 3 রাস্তার মোড়, যেটা নদীর দিকে গিয়েছে। আমি সাইকেল নিয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে লাগলাম। আমি ডিম খেতে খুব ভালোবাসি, তাই আমি চিন্তা করলাম নেমে ডিমটা খেয়ে নেব। নামতে যাব তখন পেছন থেকে কে যেন বলে উঠল, রাশেদ, বাড়িতে যাও তাড়াতাড়ি। আমি পেছন ফিরে দেখি কেউ নেই, তবে কে দিল সেই আওয়াজ? আমি আর দেরি না করে বাড়িতে চলে আসি। দরজায় নক করি, আমার স্ত্রী অবাক হয়ে দরজা খুলে দিয়ে বলে, তুমি এত রাতে? আমি বললাম, কয়টা বাজে? সে বলল, 1:20। বলেই সাথে সাথে সে তার নাক চেপে ধরে আর বলে আমাকে গোসল করে আসতে। আমার শরীর থেকে নাকি মানুষ মরার পরে পচন ধরলে যেরকম গন্ধ হয় তেমন গন্ধ আসছিল। সবচেয়ে মজার কাহিনী হলো, পৌষ মাসের শীতের রাতে 1:30 মিনিটে আমি গোসল করি, কিন্তু আমার মনে হয়নি যে এটা শীতকাল। তারপরে আমি জানতে পারি সেটা ছিল অমাবস্যার রাত। যাই হোক, এটাই ছিল আমার সেই রাতে ঘটে যাওয়া ঘটনা। আপনাকে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা পাঠাবো ভাবছি, কিন্তু সময় পাচ্ছি না বলে লেখা হচ্ছে না। আজ তাই লিখতে বসলাম। আমি সরকারি চাকরি করি, বর্তমানে পুলিশের চাকরি করি সিলেটে। আমার ব্যক্তিগত কিছু কারণে কিছু পরিচয় ঘটনার স্বার্থে গোপন রাখছি। যে ঘটনা আমি বলবো সেটা হলো সিলেটের ঘটনা, 2020-এর কোনো একটা সময় ঘটনা, এবং করোনার খুব প্রকোপ চলছে তখন। এখন আসল ঘটনায় আসি। আমি একটা ফাঁড়িতে ছিলাম সেদিন, রাত আনুমানিক রাত 11টা বা 11:30 হবে। এমন সময় হঠাৎ করে আমার ফাঁড়ির ইনচার্জের কাছে কল আসে, মোল্লারগাঁও নামক গ্রামে একজন মহিলা আত্মহত্যা করেছেন। তখন আমি সেন্ট্রি ডিউটি থাকা অবস্থায় ছিলাম। তখন ইনচার্জ আমাকে বলেন ওনার সাথে আমাকে যেতে হবে। আমি সহ আরও 2 জন মিলে মোট 4 জন রওনা দিলাম একটা লেগুনা গাড়ি নিয়ে। লেগুনা গাড়িটা ছিল আমাদের রিকুইজিশনের গাড়ি, যেটা দিয়ে আমরা ফাঁড়ির ডিউটি করতাম। বলে রাখি রাসেল ভাই, আমাদের ফাঁড়িটা একটা চা বাগানের ভেতরে, যা চা বাগান থেকে মেইন রাস্তার দূরত্ব হবে আনুমানিক 3-4 কিলোমিটার। আমরা লেগুনা গাড়ি করে মোল্লারগাঁও গ্রামে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 12:30 বেজে যায়। বলে রাখি, ওই মরা বাড়িতে গিয়ে আমি একটা বিষয় লক্ষ্য করলাম, বাড়িতে কেউ মারা গেলে কান্নাকাটি করা হয়, কিন্তু এই বাড়িতে কোনো লোকের মুখে কোনো কান্নার ছাপ চিহ্ন কিছু নেই। যাই হোক রাসেল ভাই, আমরা আমাদের কাজটা শুরু করতে গেলাম। বলে রাখি, মহিলা গলায় ফাঁস নিয়ে মারা গেছে। আমাদের সাথে কোনো মহিলা পুলিশ না থাকায় আমরা ওই বাড়ির মহিলাদের বললাম লাশটা নামাতে সাহায্য করার জন্য, কিন্তু কোনো মহিলা রাজি হচ্ছিল না। উপায় না পেয়ে আমি এবং আমার এক ব্যাচমেট মিলে মহিলার লাশটা নামালাম। আমি একটা বিষয় উপলব্ধি করলাম, যখন লাশটা আমি নামানোর জন্য ধরেছি তখন মনে হলো লাশটার উপরে কেউ একজন বসে আছে। আমি এত কিছু মাথায় না রেখে লাশটি নামিয়ে ঘরের বাইরে বসে আছি। তখন আমার মনে হলো, আমার এমনটা মনে হলো কেন? লাশটার উপরে কেউ একজন বসে আছে। এর ভেতর আমাদের ইনচার্জ শ্রুথাল প্রতিবেদন তৈরি করা শুরু করলেন। হঠাৎ করে আমি একটা চিৎকার শুনতে পাই। রুমের ভেতরে গিয়ে দেখি আমাদের ফাঁড়ি ইনচার্জের কণ্ঠ। আমরা সবাই বললাম, কি হয়েছে স্যার? তখন তিনি বলছেন, যখন উনি লাশের সুরুথাল রিপোর্ট করতে যাবেন তখন তিনি বুঝতে পারলেন লাশের মধ্যে কেউ একজন বসে আছেন এবং লাশের চোখ খোলা। এর ভেতর লাশের সুরুথাল শেষ করা হলো। সুরুথাল করতে করতে রাত প্রায় 1টা থেকে 2:30 হবে। তখন ইনচার্জ থানার ওসি স্যারকে ফোন করে বললেন, স্যার এখন এই লাশ নিয়ে আমরা কি করব? তখন স্যার বললেন, আমরা যেন লাশটা মর্গে নিয়ে আসি। আমি তখন স্যারকে বলি, স্যার যাব না মর্গে। স্যার বললেন, কিছু করার নেই, গভীর রাত হয়ে গেছে, থানা থেকে কেউ আসতে পারবে না, তাই আমাদের লাশটাকে নিয়ে মর্গে যেতে হবে। কি আর করা, আমরা লাশটাকে নিয়ে মর্গে যেতে থাকি। তখন লাশের স্বামীকে বললাম, আমাদের সাথে লাশটা নিয়ে যেতে হবে, আপনি একটা পিকআপ বা কোনো একটা গাড়ি ম্যানেজ করেন যেন আমরা লাশটা মর্গ পর্যন্ত নিয়ে যেতে পারি। অনেক খোঁজাখুঁজির পর কোনো একটা গাড়ি ম্যানেজ করতে না পেরে শেষ পর্যন্ত আমাদের লেগুনাতেই লাশটাকে তোলা হয়। আমরা 3 জন পুলিশ আর লাশের স্বামী লেগুনার 2 সিটের মধ্যে 2 ধারে 2 জন করে বসা, আর লাশটা সিটের ফাঁকে একটা জায়গায় রাখা।
লাশের সাথে আমরা 3জন কনস্টেবল এবং ওই মহিলার স্বামী ছিল, আর স্যার ছিল লেগুনার সামনে ড্রাইভারের সাথে বসা। আমরা লাশ নিয়ে রওনা করলাম। বলে রাখি, আমাদের থেকে হাসপাতালের দূরত্ব প্রায় 15 থেকে 20 কিলোমিটার হবে। লাশ নিয়ে অনেক দূর আসার পর আমরা খেয়াল করলাম কেউ আমার পায়ে খোঁচা দিচ্ছে। আমি ভাবলাম আমার সিটে আমার ব্যাচমেট বসা, তাকে বলছি ফাজলামি করিস না। ও বলছে ও কেন আমার পায়ে খোঁচা দেবে। আমি আর কথা না বাড়িয়ে ঝিমাচ্ছিলাম। হঠাৎ করে আমি আবার বুঝলাম কেউ আমার পায়ে হাত বুলাচ্ছে। তখন আমি লেগুনায় থাবা দিয়ে গাড়ি থামাতে বললাম। তখন গাড়ি থামাতে হলো। আমি লাফ দিয়ে নামলাম এবং স্যারকে বললাম, স্যার আমি যাব না। বললেন কেন, কি হয়েছে? আমি বললাম এরকম হচ্ছে আমার সাথে। স্যার বলছেন কিন্তু শুধু তোমার সাথে কেন এমন হচ্ছে, আর কারোর সাথে তো হচ্ছে না। স্যার আমাকে অভয় দিয়ে বললেন এটা তোমার মনের ভুল, তোমার ঘুম পেয়েছে তাই এমন মনে হচ্ছে। আমাকে বললেন গাড়িতে উঠে বসো। স্যারের কথায় সায় দিয়ে আমিও গাড়িতে উঠে বসি। তখন আসল সমস্যা শুরু হলো। গাড়ি কোনোভাবে স্টার্ট হচ্ছে না। ড্রাইভার অনেক চেষ্টা করেও গাড়ি স্টার্ট দিতে পারছিল না। আমি এমন সময় অন্যান্য ব্যাচমেটদের গাড়িতে রেখে নিচে নেমে আসি। আমার অভ্যাস সিগারেট খাওয়ার। আমি স্যারকে কিছু দূর রেখে একটা সিগারেট ধরালাম। আমাদের গাড়িটা যে জায়গায় এসে নষ্ট হয়েছে সেটার একটা বর্ণনা দেই। রাস্তার দুপাশে চা বাগান, এর মধ্যে গাড়ি স্টার্ট দেওয়ার অনেক চেষ্টা করা হলো, কিন্তু হলো না। গাড়িতে দেখালো কোনো তেল নেই, অথচ সন্ধ্যাবেলা ড্রাইভার 12 পয়েন্ট তেল ভরে এনেছে। আমি সিগারেট খেতে খেতে শুনতে পাই আমার ব্যাচমেট চিৎকার করছে। ও বলছে লাশটার নাকি চোখ খোলা, আর কাপড়টাও বারবার সরে যাচ্ছে, অর্থাৎ যে কাপড়টা দিয়ে লাশকে ঢেকে রাখা হয়েছে সেই কাপড়টা বারবার সরে যাচ্ছে। আমি এবং স্যার দৌড়ে গিয়ে দেখি লাশের সত্যিই চোখ খোলা এবং শরীরের ওপরে কাপড়টা নেই। আমি তো ভয়ে কাঁপছি। তখন আমরা সবাই গাড়ি থেকে নেমে রাস্তার এক পাশে দাঁড়িয়ে কি করব না করব বুঝতে পারছি না। তখন হঠাৎ দেখলাম গাড়ির ভেতর লাশটা বসে আছে। কি করব না করব ভেবে না পেয়ে আমি হাঁটা শুরু করলাম। গাড়ি থেকে কিছু দূরে গিয়ে ওসি স্যারকে কল দেওয়া হলো এবং বলা হলো এই সমস্যা। কিছু সময়ের মধ্যে ওসি স্যার আসলেন। স্যারকে বিস্তারিত বলা হলে আমরা কি করব না করব ভেবে পাচ্ছিলাম না। স্যার বললেন সবাইকে গাড়িতে উঠে বসতে, আর যে যা দোয়া কালাম পারে পড়তে। গাড়ির ভেতরে বসে আছি, লাশটার কাণ্ড দেখছি, এবং এবার দেখছি অন্যরকম একটা কাণ্ড। লাশটার ভেতর থেকে যেন কোনো কথা আসছে, মানে মনে হচ্ছে যে দুজন মহিলা কথা বলছে। স্যারকে বললাম স্যার আমরা চলে যাই। ওসি স্যার বললেন লাশ এভাবে রেখে যাওয়া যাবে না, আজান পর্যন্ত অপেক্ষা করতে হবে। এমন সময় ওই মৃত মহিলার স্বামীটা আমাদের বলে স্যার আমার বউয়ের সাথে জিন ছিল। এই কথা শুনে আমরা অবাক হয়ে বলি আপনি কেন আমাদের বলেন নাই আগে? লোকটা বলে স্যার আমার বউ তাবিজ করত, বিভিন্ন ধরনের জিনেরদের হাজির করত, সেগুলো আমি মানা করতাম কিন্তু এগুলো বিশ্বাস করতাম না, সেজন্য ও রাগে আত্মহত্যা করে। লোকটি আসলে বলে ওনার বিশ্বাস ওনার বউ আত্মহত্যা করে নাই, জিনটা নাকি তাকে নিয়ে গেছে। তখন ওসি স্যার বললেন আপনি কেমন করে বুঝলেন আপনার বউ আত্মহত্যা করে নাই? সে বলে অনেকবার ও স্বপ্ন দেখেছে কেউ একজন বলছে ওনার বউকে নাকি ওরা চায় এবং তাকে জোর করে নিয়ে যাবে। এর মধ্যে আজান হলো এবং চারিদিক ফর্সা হতে লাগলো। এর মধ্যে ওসি স্যার একটা পিকআপের ব্যবস্থা করলেন, আর সবাই মিলে আশেপাশের লোকেরা মিলে লাশটিকে পিকআপে তুলে ওসি স্যার ও ফাঁড়ির ইনচার্জ এবং থানা থেকে চিয়ারা পার্টি এসে লাশটা নিয়ে যায়। একটা কথা বলে রাখি যে লাশটা নেয়ার পর 3 জন লেগুনাতে উঠে বসি ফাঁড়িতে যাওয়ার জন্য। লেগুনা প্রথম দিকে স্টার্ট নিল এবং এরপর আমরা 3 ব্যাচমেট ওই ড্রাইভার ফাঁড়িতে চলে আসি। এটাই ছিল আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, আমার সাথে ঘটে যাওয়া একমাত্র ঘটনা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমি আজকে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করতে চাচ্ছি। এই ঘটনাটা আমার গ্রামের বাড়িতেই, গ্রামের বাড়ি থেকে একটু দূরে। আমার গ্রামের বাড়ি হচ্ছে গাইবান্ধায়। তো এই ঘটনাটা যেখানে ঘটে সেই জায়গাটা হচ্ছে ফুলছড়ি নামে। এখানে একটা যমুনা নদী আছে, যমুনা নদীর পাশে এই ঘটনাটি। তো এই ঘটনাটির সবচেয়ে অদ্ভুত যে জিনিসটা, মানে নদী কেন্দ্রিক মূলত ওই ফুলছড়ি নদী যমুনা নদীটাতেই, কিন্তু এই ঘটনাটার যে অদ্ভুত যে জিনিসটা সেই জিনিসটা হচ্ছে যে দিনের বেলায়, মানে পুরো ঘটনাটা হয়েছে একদম দিনের বেলায়, অনেকের চোখের সামনে ঘটনাটা ঘটে। তো এই জিনিসটা অনেকটাই অদ্ভুত, এই কারণেই আসলে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমি। তো ঘটনাটি যার মুখ থেকে শোনা, সে ওই এলাকারই স্থানীয় বাসিন্দা, ওই ফুলছড়ি নদীর পাশেই ওর বাসা। ঘটনাটি মূলত 2014 সালে ঘটে। আর ঘটনাটি যার সাথে ঘটে তিনি পেশায় একজন পুলিশের কর্মকর্তা ছিলেন। এই জন্য আমি আসলে তার নামটা উল্লেখ করতে চাচ্ছি না। যেটা হয় যে ওই লোক
পুলিশের চাকরি করতেন এবং প্রায় ছুটিতে গ্রামে আসতেন। তো গ্রামে আসলে ওই লোকের যে মানে প্রধান যে নেশাটা ছিল সেটা হচ্ছে মাছ ধরা। এটা সাধারণত হয়ে থাকে যে নদীর আশেপাশে যাদের বাড়ি হয় তারা মানে প্রচন্ড মাছ ধরার একটা নেশা থাকে তাদের মধ্যে। তো ওই লোকটাও সেম, যে তারও ওই রকম খুব মাছ ধরার নেশা এবং নদীতে জাল ফেললে বেশ ভালো পরিমাণ মাছ পাওয়া যায়। তো এই কারণে উনি ছুটিতে আসলেই যেটা করতেন যে দুপুরবেলা হয়তো গোসল করার আগে মানে আজান দিয়ে ফেলছে, জোহরের আজান দিয়ে ফেলছে, এর কিছু পর পর্যন্ত উনি নদীতে আর কি মাছ ধরতেন মুঠো জাল দিয়ে। তো মাছ ধরে উনি যেটা করতেন গোসল করে বাসায় চলে যেতেন। এইরকম একটা অবস্থা ছিল ওনার। তো উনি এরকম একদিন চাকরি থেকে চলে আসার পরে যার কাছ থেকে ঘটনাটা শোনা তাদের সাথে উনি নৌকা দিয়ে একটা বালির চরেও যান। নদীতে ওই টাইমটাতে পানি খুব একটা ছিল না, মানে অতটা ভরা ছিল না নদীটা, অল্প পানি ছিল, বেশি পানি ছিল না। তো উনি ওদের সাথে একটা চরে যান এবং সেখানে ফুটবল খেলেন ওই ছেলেগুলোর সাথে। তো ফুটবল খেলা শেষ করে উনি চলে আসেন যে তোরা খেল, আমি হচ্ছে মাছ ধরবো, আমার আসছি বাড়িতে, তো আমি চাচ্ছিলাম সকাল থেকে যে মাছ ধরবো। তো এই জন্য উনি যেটা করে যে উনি নৌকা নিয়ে চলে আসে এই পারে। তো চলে আসে, উনি বাড়িতে চলে যায়, বাড়িতে যে মুঠো জাল নিয়ে উনি আবার নদীর পাড়ে চলে আসে। তো ওই ছেলেগুলো যেখানে ফুটবল খেলতেছিল সেখান থেকে ওনাকে দেখা যাচ্ছিল যে উনি যেখান দিয়ে মাছ ধরতেছিল, মানে পুরাই তো ফাঁকা নদীর ভিতরে, তো সবাই দেখতেছিল উনি মাছ ধরতেছে আর একদিকে যাচ্ছে এরকম। তো এরকম করতে করতে উনি যেটা করে যে ওই আমাদের ওই ফুলছড়িতে হচ্ছে কবরস্থান আছে একটা, একদম নদীর সাথেই লাগানো কবরস্থানটা এখনো আছে। তো নদী তখন কিছুটা কবরস্থান থেকে একটু দূরেই ছিল, কারণ ওই টাইমটা তো অতটা ভাঙেনি নদী। তো এখন ভাঙতে ভাঙতে একবারে কবরস্থানের সাথে চলে আসছে, যদিও এখন নদী বেঁধে ফেলছে, আর ভাঙার কোনো সম্ভাবনা নাই ওইভাবে। তো ওই টাইমটাতে উনি কবরস্থানের ঠিক কাছাকাছি চলে আসছে পুকুরে, মানে সরি নদীতে মাছ ধরতে ধরতে। তো এইরকম অবস্থায় আসার পরে তো আসলে ওই মুঠো জালটা যেটা নদীতে ফেলা হয়, তো ওইটা ফেলার সময় ওইটার যে দড়িটা থাকে যেটা ধরে পরে টেনে তুলতে হয় জালটা ফেলার পরে, ওই দড়িটা অনেকেই যেটা করে যে কেউ আঙ্গুলের সাথে বেঁধে নেয়, অথবা দেখা যায় যে কেউ হাতের কবজির সাথে বেঁধে নেয় দড়িটা, যাতে জালটা মানে স্রোতে ভেসে না যায় বা হারিয়ে না যায় এরকম। তো উনি যেটা করে উনি কবজির সাথে জালটা বেঁধে নেয়, যেহেতু উনি ছোটবেলা থেকেই নদীতে মাছ ধরতেন ওই জাল দিয়ে, তো এটা ওনার কাছে নতুন কিছু ছিল না। তো উনি ওই কবরস্থান থেকে একটু সরে এসে একটা জায়গায় উনি যেটা করে জালটা ফেলেন। তো জালটা ফেলার সাথেই যেটা হয় যে জালটা কিছু একটার সাথে নদীর মধ্যে মানে একদম আটকায় যায়। তো উনি তখন হচ্ছে জালটা জোরে জোরে টান দেন, কিন্তু জালটা খুলে আসে না। মানে খুব মানে বড় ঝাউ গাছের সাথে যেরকম যদি জাল বেঁধে যায়, অনেকে যারা মাছ ধরে তারা এই জিনিসটা বুঝতে পারে যে জাল ফেললে নিচে যদি বড় কোনো গাছের ডাল থাকে, তো ডালের সাথে যেহেতু জালটা বাজলে যেটা হয় যে জোরে টান দিলেও আর খুলে আসে না পানির মধ্যে থেকে, তখন যেটা করতে হয় যে নদীতে বা পুকুরে নেমে ওই জালের ডালটা থেকে জালটা খুলে দিতে হয় এবং জালটা তুলে আনতে হয়। তো উনিও ভাবছে যেহেতু বিশাল নদী, অনেক সময় দেখা যায় যে অনেক কিছু স্রোতে ভেসে আসে বন্যার টাইমে, অনেক গাছপালা ডাল, এবং সেগুলো পানির নিচে থাকে, জাল ফেললে হয়তো ওগুলোর সাথে জালটা বেঁধে যায়, এ সময় অনেকেই নেমে জালটা তোলে। তো উনি টানাটানি করে কিছুক্ষণ করার পরে চিন্তা করে যে না, বেশি টানলে আবার হয়তো দেখা যাবে যে জালটা ছিঁড়ে চলে আসবে। তো এটা উনি চিন্তা করে, তো দেখে যে ওনার পাশে ওইদিকে একটা ওনারই এলাকার এক লোক, ওনার সম্পর্কে ভাই হয়, তো সে হচ্ছে গোসল করতেছে। তো ওই লোক তখন ওনাকে বলতেছে যে ভাই আপনি তো গোসল করতেছেন, আমার জালটা একটু দেখেন তো কার সাথে আটকাইছে, জালটা তো উঠতেছে না। তো ওই লোকটা হচ্ছে কি করে, তখন ওই লোকটা বলে আচ্ছা তুমি দড়িটা ধরে থাকো, আমি জালটা নিচ থেকে খুলে দিচ্ছি, তুমি দড়িটা টান দিও তখন, তাহলে জালটা উঠে যাবে, যে দেখি কার সাথে আটকাইছে জাল। তো ওই লোকটা ওখানে যায়, যে জালের কাছে যে লোকটা ডুব দেয়।
তো লোকটা ডুব দেওয়ার পরে যেটা হয় যে ওই লোকটা জাল খুলবে, এই টাইমটাতে একটু সময় বেশি নেয় লোকটা। তো এ হচ্ছে মানে পুলিশে যে জব করে, সে হচ্ছে জালটা ধরে দাঁড়ায় আছে, ওই লোকটার জন্য অপেক্ষা করতেছে যে উনি জালটা খুলে উঠে বলবে যে টান দেওয়ার জন্য। কিন্তু লোকটা একটু টাইম বেশি নিয়ে হঠাৎ মানে এমন ভাবে উপরে ওঠে যে উনি অনেক হাঁপায় গেছে এরকম একটা। তো এই ব্যাপারটা স্বাভাবিকভাবেই নেয়, যেহেতু পানির নিচে অনেকক্ষণ ছিল, হাঁপায় যাওয়ার একটা ব্যাপার, এটা ঠিক স্বাভাবিকই। কিন্তু লোকটা কি করে, পানি থেকে তাড়াতাড়ি করে উঠে আসে। তো উঠে আসার পরে ওনার দিকে দৌড়াইতে শুরু করে, মানে পানি থেকে যে আর মাটির যে ইয়েটা আছে, নদীর পানি থেকে উপরে ওঠার যে দূরত্বটা, এখানে উনি খুব দ্রুত চলে আসে এবং ইশারায় ওনাকে কিছু একটা বলার বা বোঝানোর ট্রাই করতে থাকে। এইটা করতে করতেই হঠাৎ মানে একটা হ্যাঁচকা টানে, যে পুলিশ দড়িটা হাতের সাথে বেঁধে জালটা ফেলছিল যে লোক, সে একটা হ্যাঁচকা টানে নদীর মধ্যে মানে নিয়ে যাওয়া শুরু হয়। তো উনি এমন একটা অবস্থায় যে হাতের যে দড়িটা যে খুলবে জালের, মানে এই টাইমটা উনি পাচ্ছিলেন না, মানে এতটা দ্রুত ওনাকে টানা হচ্ছিল ওই জায়গাটাতে। তো উনি একদম মাটিতে পড়ে শেষরাইতে পানির মধ্যে চলে যায়। তো এই লোকটা মানে পানি থেকে উঠে আসার পরে ইশারায় কিছু বলতে চাচ্ছিল, বাট ওনার মুখ দিয়ে কোনো কথাও বের হচ্ছিল না। এবং ওই লোকটা যে ওনার চোখের সামনে পানির মধ্যে চলে গেল ওইভাবে, উনি যে চিল্লাচিল্লি করে কাউকে জানাবে, এটা যেহেতু দুপুরে অনেক লোকজন আছে আশেপাশে, তো উনি যে চিল্লাচিল্লি করে লোকজনকে জানাবে, কিন্তু এই যে মানে কথাটা ওনার মুখ দিয়ে বের হচ্ছে না। উনি বোবার মতো ওখানে অনেক চেষ্টা করতেছে কিন্তু কিছু বলতে পারতেছে না। এইরকম একটা অবস্থাতেই হঠাৎ হচ্ছে ওই যে কিছু লোক ওইখানে বসেছিল, তারাও জিনিসটা আর কি খেয়াল করছে যে আসলে এখানে হচ্ছেটা কি। তো ওনারাও দৌড়ে চলে আসে, কিন্তু ততক্ষণে ওই পুলিশ যে লোকটি ছিল সে হচ্ছে জালের সাথে একদম পানির মধ্যে পড়ে গেছে এবং পানিতে নিচে ডুবে গেছে আর কি। তো এনারা হচ্ছে যেটা করে, নিচে লাফ দিতে ধরে যে আসলে লোকটা কই গেল। তখন যে লোকটা প্রথমে জাল খুলতে নামছিল সে হচ্ছে ওনাদের টেনে ধরে, যে মানে এমন একটা ভাব ধরে টেনে যে না, ওখানে নামা যাবে না। তো তারপরে ইনি আস্তে আস্তে কথা বলে যে ওখানে নামেন না, ওখানে সমস্যা আছে। আমি একটা জিনিসের মতো দেখলাম, মানে মানুষের মতো কিছু একটা, কিন্তু অনেক বড় ছিল পানির মধ্যে। আমার হাত টেনে ধরছিল, আমি অনেক কষ্ট করে উপরে চলে আসছি এবং ওনাকে এসে যে হাতের দড়িটা খুলতে বলবো, তো এটা আমি বলতে পারতেছিলাম না। মানে এতটা ভয় পেয়েছিলাম যে ওনাকে যে বলবো, আমি ইশারায় বলতেছি, উনি এটা বোঝার আগেই ওনাকে টান দিয়ে পানির নিচে নেওয়া হয়ে গেছে। তো এইটা হওয়ার পরে ওনার ওই লোকগুলো তখন কি করে, ওই লোকগুলো সবাই মিলে তখন নামে, ওখানে 5-6 জন ছিল, 5-6 জন একসাথে ওখানে লাফ দেয়। দিয়ে ওনারা হচ্ছে নিজেদের হাত ধরে ধরে ডুব দেয়। দিয়ে আসলে দেখে যে ওখানে কোনো জাল নেই বা কোনো গাছের কিছু নেই বা ওই লোকটারও কোনো সন্ধান নেই। তো তখন যেহেতু নদীতে পানি কম ছিল মোটামুটি, তো ওইভাবে নদীতে কোনো স্রোত ছিল না, অতটা স্রোত ছিল না, খুব কম পরিমাণে স্রোত ছিল। তো ওনারা কয়েকবার ডুব দিয়ে ট্রাই করে, আসলে ওনাকে পাচ্ছিল না। ততক্ষণে নদীর পাড়ে মোটামুটি লোকজন আর কি জড়ো হয়ে গেছে, যে আসলে দেখাশোনা হঠাৎ মাছ ধরতে আসলো ছেলেটা, তো ছেলেটা কি হয়ে গেল, জাল সহ ছেলেটা একদম সবার চোখের সামনে এইভাবে পানির নিচে চলে গেল, আর কোনো খোঁজ নেই। তো এটা হওয়ার পরে যেটা হয় যে এলাকার থেকে লোকজন আরো কয়েকজন নামে জাল নিয়ে, তারা অনেক চেষ্টা করে যে আসলে জাল দিয়ে জাল ফেলে ফেলে খোঁজে যে আসলে যদি থাকে জালের সাথে যদি লাগে এরকম। তো ওইভাবে কোথাও পাচ্ছিল না, ওনারা প্রায় আধা ঘন্টার মতো ওখানে সবাই খোঁজাখুঁজি করেন, কিন্তু কেউ খুঁজে পাচ্ছিল না। এরপরে যেটা হয় যে ওইখান থেকে ওইখানে ডুবুরিদের খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসের। তো তারা আসে, 2 জন ডুবুরি আসে। আসার পরে লোকটাকে অনেক খোঁজাখুঁজি করে। তো তারাও হচ্ছে ওই লোকটাকে খুঁজে পাচ্ছিল না। ডুবুরি তো 2 জন অনেকক্ষণ প্রায় 1 ঘন্টা যাবৎ লোকটাকে খোঁজাখুঁজি করে এবং খুঁজে পাচ্ছিল না।
খুঁজে না পাওয়ার পরে তারা উপরে উঠে আসে। সবাই চিন্তা করে যে আসলে গেল কই। এটা উপরে উঠে আসার প্রায় 5 মিনিটের মধ্যেই হঠাৎ দেখে যে ওই লোকটা পানির উপরে ভেসে উঠছে, মানে একদম পানির উপরে ভেসে উঠছে। তো সাথে সাথে এই লোকজন যে ওনাকে উপরে নিয়ে আসে, নিয়ে আসার পরে দেখা যায় যে উনি আসলে মারা গেছে। তো মারা গেছে, কিন্তু যেটা হয় যে সাধারণত এতক্ষণ পানির মধ্যে থাকলে প্রায় আপনার হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টার মতো পানির মধ্যে ছিল। যেটা হয় পানির মধ্যে এতক্ষণ থাকলে বা পানিতে মারা গেলে যেটা হয় পানি খেয়ে মারা যায়, মানে পানি ঢোকে অনেক পেটের মধ্যে, পেট ফুলে যায়, অথবা দেখা যায় যে হাত পায়ের যে জায়গাগুলো এগুলো অনেকটাই ফ্যাকাশে হয়ে যায়। ওই রকম কোনো সমস্যাই ছিল না ওই লোকটার, একদম স্বাভাবিক ছিল, মানে পানিও খায়নি, পেটের মধ্যে কোনো পানিও নেই, এবং হচ্ছে হাত পা বা যে কোনো ফ্যাকাশে তখন পানির মধ্যে থাকলে এরকম একটা ভাব হয় সেটাও নেই। মানে কোনো ধরনের কোনো চিহ্ন নেই যে আসলে পানিতে ডুবে যে মারা গেছে, এই চিহ্নটাই তার মধ্যে নেই। তো তারপরে হচ্ছে তাকে যেটা করা হয় যে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তো পোস্টমর্টম করার পরে যেটা আসলে অবাক করা যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে ওনার যে ঘাড়, এই ঘাড়ের একটা মানে রগ আসলে ভিতর থেকেই মনে হচ্ছে যে ওইটা ছেঁড়া বা থেতলে যাওয়া একটা অবস্থা, এরকম একটা অবস্থা। আসলে উনি ওখানেও আসলে ডাক্তাররা দেখে যে উনি পানি খেয়ে বা নাক মুখ দিয়ে পানি ঢুকে মৃত্যুবরণ করছে, এরকম কোনো কিছু তারা বুঝতে পারেনি। তারাও যেটা বুঝতে পারে যে আসলে তার ঘাড়ের ওই রগটা আসলে ছিঁড়ে যাওয়ার কারণেই তার মৃত্যুটা হয়ে গেছে, এরকম একটা আসলে তারাও ধারণা করে। তো এটা সঠিক আসলে কারণ তারাও বের করতে পারে না, যেহেতু সে পানিতে পড়ে গেছিল এবং পানি থেকেই পরবর্তীতে ভেসে উঠছে। তো এটা সবার সামনেই হয়েছে, মোটামুটি ওই সময় যারা উপস্থিত ছিল তারা সবাই দেখছে। তো এটা আসলেই একটা অদ্ভুত ঘটনা ওই জায়গার। কিন্তু এখনো ওই জায়গাটা অনেকটাই ভয়ঙ্কর অবস্থায় আছে। আমি ওই ছেলের কাছ থেকে আরো শুনছি যে এখনো মানে একাই কেউ ওই জায়গাটাতে মাছ ধরতে যায় না, রাত্রেবেলা তো অবশ্যই না, কারণ রাত্রেবেলা অনেকেই ওই জায়গাটায় অনেক কিছু দেখে, যেমন অনেক বিশাল সাপ, মানে অনেক বিশাল সাপ, যেটা সাধারণত অনেকে দেখে না। ওইরকম সাপ হয়তো দেখা যাচ্ছে ওই পানির উপর দিয়ে যাচ্ছে বা ওই সাইডে নদীর পাশে শুয়ে আছে, লম্বালম্বি হয়ে, বড় একদম লম্বা হয়ে শুয়ে আছে। এর কারণে অনেকেই মাছ ধরতে যে 2-3জনও ওখানে ভয় পেয়ে চলে আসছে, এরকম অনেক ঘটনাও আছে। তো ওই জায়গাটা এখনো অবশ্য অনেকটাই ভয়ঙ্কর হয়ে আছে। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ সবাইকে। এটি তার এক আঙ্কেলের ছোট ছেলের কাহিনী। তো আমি সরাসরি কাহিনীতেই চলে যাচ্ছি, আমি সরাসরি ঘটনাটায় চলে যাচ্ছি। তো রাসেল ভাই আমার ফ্রেন্ডের যে আঙ্কেল, তিনি একজন সরকারি অফিসার। তো বিভিন্ন কাজে তাকে বাইরেই থাকতে হয়, বিভিন্ন মানে গ্রামের বাইরে থাকতে হয়, নোয়াখালী যেখানকার ঘটনা বলছি। তো তাকে বিভিন্ন জায়গায় থাকতে হয়, ট্রান্সফার হয় তার। তো এজন্য তিনি বাসায় খুব কম সময়ে থাকতে পারেন। তো তার যে তার ছোট ছেলের নাম হচ্ছে রামিম, যার ঘটনা আমি আজকে শেয়ার করব, যার সাথে অ্যাকচুয়ালি এই ঘটনাটা ঘটেছে। আর এই ঘটনাটার যে প্রত্যক্ষদর্শী, সেই প্রত্যক্ষদর্শী হচ্ছে আমার ফ্রেন্ডের যে আঙ্কেল, সে আঙ্কেলের বড় ছেলে, অর্থাৎ রামিমের বড় ভাই রনি পুরো ঘটনাটা দেখেছে। তো রাসেল ভাই, আমি যেটা বললাম যে সরকারি অফিসার, সেহেতু সবসময় বাসায় থাকা হয় না। তো ইন দ্য মিন টাইমে যেদিনকার ঘটনা, সেই দিনও মানে আমার ফ্রেন্ডের সে আঙ্কেল বাসায় ছিল না, বাইরে ছিল অফিসের কাজে। এবং আমার মানে সেই যে রামিম, তার মা হচ্ছে শপিং করতে গিয়েছিল বাজারে, এবং এই বাজারে যাওয়ার কারণে বাসায় পুরাই খালি ছিল। আর সে যে রনি যে রামিমের বড় ভাই, রনি হচ্ছে ইন্টারমিডিয়েটের 2nd ইয়ারে এখন পড়ছে, মানে সে সময় পড়তো। তো
কলেজে পড়ে, ডেফিনেটলি কলেজে অনেকক্ষণ ক্লাস থাকে। আর রামিম হচ্ছে স্কুলে পড়ে, বয়সে ছোট অনেক। রামিম স্কুলে পড়ে এবং স্কুল তো সকাল থেকেই শুরু হয়ে যায় এবং অনেক তাড়াতাড়ি ছুটি হয়ে যায় যেহেতু স্কুল। তো রামিম যেদিনকার ঘটনা, সেদিন রামিম স্কুল থেকে সিম্পলি এসে বাসায় দেখে যে কেউ নাই। তো তার খুব ইচ্ছা হয় যে কেউ যেহেতু নাই, সে তো আমি একটু ফুটবল খেলবো। তো রাসেল ভাই সে ফুটবল খেলতো, তার ফুটবল খেলার অনেক শখ ছিল। তো সে ফুটবলটা নিয়েই বের হয়ে পড়ে। তো ঘটনার সূত্রপাত এখান থেকে যে সে তাদের যে বাড়ি, সে বাড়ির পুকুরের পিছনের অপোজিট সাইডের পিছনের পুকুরের ওই সাইডে একটা ভাঙা বাড়ি ছিল, আন্ডার কনস্ট্রাকশনের, মানে ইনকমপ্লিট একটা বাড়ি ছিল, ইনকমপ্লিট কনস্ট্রাকশন। তো সেখানে যায়, সেখানে হাঁটছিল। তো হাঁটতে হাঁটতে সে সেই বাড়িটার নিচে একটা ছেলেকে দেখতে পায়। তো সামনে গিয়ে দেখে যে এটা তার ফ্রেন্ড, স্কুলের ফ্রেন্ড। তো সে তার ফ্রেন্ডকে দেখে বলে, কি রে তুই এখানে কি করস? তারপরে ফ্রেন্ড বলে, আয় তো তুই কেমন আছোস, কি অবস্থা? তো বলে যে আমি এমনি এখানে হাঁটাহাঁটি করতেছি এই সে। তো তারা অনেক নানা রকম কথা বলে। তো তার ফ্রেন্ড একটা টাইমে বলে যে চল আমরা ফুটবল খেলি, তো ফুটবল আছে। তো আমিও বললে যে ওকে, আমি তো ফুটবল খেলতেই বাইরে ছিলাম। তো তারা সেই যে ইনকমপ্লিট যে কনস্ট্রাকশন বাড়িটা ছিল, সে বাড়িটার উপরে ছাদে উঠে যায়। এবং সে বাড়িটা কিন্তু 3 তলা ছিল, মানে 3 তলা ইনকমপ্লিট, উপরে একটা বড় ছাদ ছিল। তো তারা ওখানেই খেলতে ওখানেই উঠে যায়। তো উঠে তারা নর্মালি খেলা শুরু করে। এখন রাসেল ভাই ছোট মানুষ, তো তারা খেলতে থাকে অনেকক্ষণ ধরে খেলতে থাকে এবং তাদের তো টাইমের কোনো হিসাব নেই। তো ইন দ্য মিন টাইমে তার যে বড় ভাই রনি, সে কলেজ থেকে ফিরে সে রামিমের ব্যাগ দেখতে পারে। তো বুঝে যে রামিম বাসায় এসেছিল, বাট এখন আবার কোথায় চলে গেছে। তো রনি আবার রামিমকে খুঁজতে বের হয়ে যায়, কারণ দুপুর টাইম খাওয়া না খেয়ে বের হয়ে গেছে। তো খাওয়াটা তো জরুরি, আর অনেকক্ষণ ধরে খেলছিল। তো সে বের হয়ে গেছে খুঁজতে। তো খুঁজতে সে যখন রাসেল ভাই ওই জায়গাটা কিন্তু অনেক নিরিবিলি জায়গা। তো মানে সিম্পল কোনো জায়গায় দূরের কোনো সাউন্ড কিন্তু খুব ভালো মতোই শোনা যায়। তো রনি যখন বের হয়, রনি কিন্তু স্পষ্ট শুনতেছিল যে দূরের থেকে ওই যে ইনকমপ্লিট যে কনস্ট্রাকশন বাড়িটা ছিল, ভাঙা বাড়ি, সেই বাড়ির থেকে রামিমের ভয়েস, যে কেউ ও আর ওর ফ্রেন্ড এরকম খেলতেছে, এটার আওয়াজ পাচ্ছে। তো রাসেল ভাই রনি সেই জায়গায় যায়, ঝোপ জাল পেরিয়ে, তারপর পুকুরের ওই সাইড দিয়ে অপোজিট সাইডে সে ভাঙা বাড়িটার কাছে যায়। নিচে গিয়েও বুঝতে পারে যে হ্যাঁ তারা ছাদে খেলছে। তো রনি উঠে রামিম বলে ডাকতে থাকে। তো রাসেল ভাই রনি যখন উঠে যখন রামিমকে দেখে এবং রামিমকে যখন সে ডাকতে যাবে যে মানে এখন চলো, অনেক তো খেলছো এখন চলো, কিন্তু যখন ডাকতে যাবে রাসেল ভাই, তখন মানে রনি যা দেখে, এটা দেখার জন্য সে ডেফিনেটলি প্রস্তুত ছিল না। এন্ড এটা সে কি দেখলো, এটা সে নিজেও মানে এক্সপ্লেন করতে পারে না যথেষ্ট ভালোভাবে। সে জাস্ট শকড হয়ে গেছিল জিনিসটা দেখে। সে দেখে যে তার ছোট ভাই রামিম ফুটবল খেলতেছে, ঠিকই ফুটবল খেলতেছে, কিন্তু একা ফুটবল খেলতেছে। সে ফুটবল ঠিকই খেলতেছে রাসেল ভাই, কিন্তু ফুটবল যখন সে খেলতেছে, বলটা সে পাস দিতেছে, একটি ইনভিজিবল কাউকে পাস দিতেছে। এবং সেই ইনভিজিবল কেউ একজন, অদৃশ্য কে একজন ওই পাশ থেকে আবার রামিমকে বল পাস দিচ্ছে। সরি রাসেল, একটু ঠান্ডা লাগছে গলায়, যাই হোক। তো অদৃশ্য কেউ বলটা পাস দিচ্ছে রামিমকে এবং রামিম আবার সেটা মানে খেলছে। তো রনি এটা দেখে ধমকের সুরে রামিমরে বলে যে তুই কার সাথে খেলতেছস, তুই কি করস এখানে? তো রামিম বলে কই, আমি তো আমার ফ্রেন্ডের সাথে খেলতেছি। তো রনি বলে কোথায় তোর ফ্রেন্ড? তো রাসেল ভাই রামিম যখন তার বড় ভাইয়ের কথা শুনে যখন সামনে ঘুরে, তখন দেখে যে আসলেই তার ফ্রেন্ড নাই। তার ফ্রেন্ড কোথাও নাই, এই পুরা ছাদে নাই। তার ফ্রেন্ডের জায়গায় অদৃশ্য কেউ একজন, মানে ইনভিজিবল, সোজা কথা। মানে ভাই রাসেল ভাই একদম মানুষের মতো করে কেউ যদি বল পাস দেয়, পুরা ওরকম একটা সিনারি আপনি জাস্ট ইমাজিন করেন, ওরকম একটা সিনারি সে রামিম দেখতে পায়, রনি দেখতে পায়। তো এই দুইজন এটা দেখে অনেক ভয় পায় এবং তারা বুঝতে পারে না অ্যাকচুয়ালি তাদের সাথে কি ঘটতেছে। তারা বুঝতে পারে না, তারা জাস্ট একটা দৌড় মারে সেখান থেকে। তো
তো পরে আর কি রাসেল ভাই ঘটনা এখানেই শেষ। ওরা আসলে এতটা ভয় পায় এই জিনিসটা দেখে। আপনি ইমাজিন করেন একটা মানে আপনি একটা ইনভিজিবল কারোর সাথে খেলতেছেন এবং সেই ইনভিজিবল মানুষ মানে ওটা কি আসলে এন্টিটিটা কি আপনি জানেন না, বাট বলটা একদম অবিকল মানুষের মতো করে পাস দিচ্ছে, এরকম একটা অবস্থা। এবং রামিম মানে বিষয়টা রামিমের জন্য, খালি রামিম কিন্তু প্রথমে তার ফ্রেন্ডকেই দেখছিল, কিন্তু রামিম ছাড়া বাকি যারা ছিল মানে তার ভাই দেখছে যে সে একা একা খেলছে, অনেকক্ষণ ধরে খেলছে। অনেক কিন্তু অনেকক্ষণ ধরে জিনিসটা নোটিস করতেছিল এবং সে জাস্ট হয়ে গেছিল ওখানে। তো রাসেল ভাই পরে আর কি ওরা এই জিনিসটা নিয়ে এতই ভয় পায় যে ওরা আসলে এত ব্যাখ্যা ট্যাখ্যা খুঁজতে যায়নি যে আসলে তাদের সাথে কি ঘটছিল, সেই ইনভিজিবল মানে ওইখানে কি ছিল, কি ঘটনাটা কি ঘটছিল তাদের সাথে। তো রাসেল ভাই শুধু এইটুকু জানা যায় যে ওই যে ভাঙ্গায় বাড়িটা, সে বাড়িটা হন্টেড। এখন কোন কারণে হন্টেড সেটা তারা ফাইন্ড আউট করে নাই, বাট গ্রামবাসীরা বলে যে সেখানে নাকি এই ধরনের ঘটনা প্রায় ঘটে এবং মানে এরকম প্রায় ঘটনা ঘটে এবং সেই বাড়িটা হন্টেড অনেক কারণে। আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার চাচ্চুর সাথে ঘটে যাওয়া। আমার চাচ্চুর নাম আলতাফ, তার বয়স তখন 7 কি 8। তিনি বায়না ধরেন যে তার বাবার কাছে বায়না ধরেন, বাবা তুমি আমার জন্য কিছু হাঁস কিনে এনে দাও। তো তখন মেলার ভিতর থেকে তার বাবা তাকে মানে আমার দাদু উনি চাচ্চুকে কিছু হাঁস কিনে এনে দেন। তো হাঁসগুলো সে পালন করে আর কি। তো আমার যে চাচ্চু যে বাবা ছিল মানে আমার দাদু বলেন যে তুমি তো হাঁস পালন করবে, কিন্তু ওই যে আমাদের বাসার ভিতরে পালন করো, তুমি যেন ওই যে বাসায় খামার কইরা ওইখানে বাসার ভিতরে পালন করবা। তো বলে যে বাসার ভিতর পালন করার কি আছে, আমাদের বাসার পাশে তো পুকুরটা আছে, ওই পুকুরে হাঁস ছেড়ে দিলাম, সমস্যা কি। তো চাচ্চুকে বলে যে আমরা কি কখনো ওই পুকুরে যাই গোসল দিতে বা কখনো কোনো কাজ করতে, আমরা কি যাই ওই পুকুরে? তো চাচ্চু বলে যে না, আমরা কখনো যাই না, পুকুরটা আপনি তো বলছেন ওইখানে যাওয়া যাবে না। তো চাচ্চুকে মানে আমার দাদু বলে যে তা আমি না করলাম, তারপরে তুমি কেন কথা বললো? তারপরে চাচ্চু বলে যে আচ্ছা ঠিক আছে, ছাড়বো না, সমস্যা নেই। তো বাসার ভিতর সেরকম কোনো খামারও করে নাই তখন ভাবে যে চাচ্চুই ভাবে যে মানে কয়দিন বাসার ভিতর মানে বাসা নষ্ট হয় এরকম হাঁস রাখার ফলে একটা বাসার ভিতর একটা গন্ধ সৃষ্টি হয় আর কি। তখন বলে যে এতগুলা হাঁস তো বাসার ভিতর তো পালন করা সম্ভব না, বাসার পাশে তো পুকুরটা আছেই। তো তার বাবার কথা সে শোনে না, যে আচ্ছা ওখানে ছেড়ে দেয়, সমস্যা নেই। তো ওইখানে ছেড়ে দেওয়ার ফলে তো 2 দিন ভালোই যায়। 3 দিনের বেলায় দেখে যে 2টা কি একটা হাঁস কম। তো চাচু বলে যে না, 2টা হাঁস 3টা হাঁস কম কেন? উনি ভাবে যে এরকম কম হইলো হাঁস, তো এটা তো বাবাকে বলাও যাবে না, বাবাকে বললে উনি অনেক বকাঝকা করবে যে ওই পুকুরে হাঁস ছেড়াতে না করছি, তারপর তুমি কেন ছেড়া দিলা। আসলে আমি পুকুরটা বর্ণনা দিয়ে নেই। আমাদের বাসার পাশে পুকুরটা ছিল, এখন আর নাই। ওখানে অনেক বাঁশ যা ছিল আর কি, সকল কিছু কেটে ফেলা হয়েছে। তো এখানে এখন মানে কোনো পুকুর নাই, ওখানে বালি মাটিতে একদম পুরা করে দেওয়া হয়েছে আর কি, কোনো পুকুর নাই আর কি, আগে ছিল। তো পুকুরটা এরকম ছিল, আমার শোনা কথা, আমি অবশ্য দেখি নাই পুকুরটা। তো পুকুরটা অল্প পানি ছিল, বেশি পানি ছিল না, কিন্তু পুকুরটা অনেক বড় ছিল। তো পুকুরের ভিতরে হাঁস ছেড়ে দিত আর কি। তো এরকম 1-2টা কম পাইতো। তো চাচ্চু মন খারাপ করে থাকতো যে আসলে কি হইলো, প্রথম দিন এরকম, দ্বিতীয় দিন এরকম কোনো প্রবলেম হইলো না, এখন এরকম প্রবলেম হইতেছে, তো কি কাহিনী কি। তো কাকু ভাবলো যে আমি একটু তাইলে যাবো, এখানে গিয়ে আমি একটু মানে দেখবো যে এরকম প্রবলেম হয় কেন। তো হয়তো সে ভাবে যে হয়তো চোরও আসতে পারে, চোরও চুরি করতে পারে, এরকম ভাবে আর কি। তো এরকম ভাবার ফলে সে সেখানে যায়, যে ওখানে বসে থাকে, না কোনো প্রবলেম নাই, সেখান থেকে সেদিন সে হাঁস নিয়ে আসে, একটা হাঁসও কম পায় না। তো তার কাছে মনে হয় যে আসলে এলাকার মানুষজন হয়তো চুরি করছে, হয়তো তাদের চোখ পড়ছে হাঁসের উপরে, এই কারণে হাঁসগুলো অনেক বড় বড় হয়েছে, হয়তো সেরকম একটা চোখ করতে পারে। তো সে ভাবে যে হয়তো কেউ চুরি করছে। তো
সেদিনও সেরকম কোনো প্রবলেম হয় না, দ্বিতীয় দিনও কোনো প্রবলেম হয় না। এরকম ভাবে এক সপ্তাহ পর দেখে যে আবার 2টা হাঁস কম। তো চাচ্চু এবার ভাবে যে এরকম কম হইলো, সে তারপরে ভাবলো যে কাউকে জানাবো না, না জানায় আমি সন্ধ্যার দিক যে ওখানে যে বসবো, বসে দেখবো যে আসলে হাঁস এত কম হয় কেন। আমি হাঁস ছেড়ে দেই ঠিক মতো, আবার যখন সারাদিন হাঁস ঠিক দেখে আসি, সন্ধ্যাবেলা হাঁস কম আসে 2টা 1টা। তো চাচ্চু ভাবে যে আসলে আমি যাব। তো সে যে কথা সেই কাজ, সে তারপরের দিন যায়, বিকালবেলা গিয়ে দেখে ওখানে যে বসে থাকে, না সেরকম প্রবলেম হইতেছে না। সে সন্ধ্যাতিক ভাবে যে এখন তো হাঁসগুলো তো উঠে আসবে, তো আমি একটু ঝোপে আড়ালে যাই, দেখি আসলে কি হয়, আসলে কেউ নেই নাকি এটা কোনো কেউ কিছু করে নাকি, মানে এরকম। তারাও জানতো যে পুকুরটা আসলে ভালো না, সেও জানতো, এ কারণে সে একটু মানে করে আর কি, যে আমি দেখবো। তো সে দাঁড়া থাকার ফলে সে খেয়াল করে একটা মাথা, মানে সে কিন্তু পিছন সাইডে দাঁড়ায় আছে, আর মাথাটা উঠা তো একটা হাঁসকে একদম চুল দিয়ে পেঁচা ফেলা দিয়ে একদম মানে তার ভিতরে, পানির ভিতরে একদম ডুব দিল, মানে নিয়ে গেল আর কি। তো সে ভাবলো যে এটা আমি কি দেখলাম। উনি একটু মানে ভয় বলবো কি, উনি প্রচন্ড ভয় পাইছে, যেটা আমি কি দেখলাম, মানে একটা মাথা উঠলো, উঠে আবার ওটা আবার নিয়ে চলে গেল। তো চাচ্চুর কাছে এটা একটু মানে ভয় লাগে যে আসলে কি এটা। তো অনেকক্ষণ এখানে থাকে, যে আসলে দেখি যে হাঁসগুলা উঠে উঠে বাসায় চলে যেতেছে, কিন্তু চাচ্চু এখান থেকে যায় না। যে আসলে আমি মানে সে হতবাক হয়ে গেছে যে এরকম একটা হাঁস ডুব দিল আর উঠতেছে না, এই হাঁসকে নিয়ে ডুব দিল, হয়তো কোনো মানুষ এরকম ভাবে যে মানুষ হয়তো এরকম করতে পারে। তো সে ভাবে যে আসলে কেউ তো হইতে পারে যে এখান থেকে দম দিয়ে নিয়ে একদম ওইখানে মানে অন্য সাইডে যে দম থেকে উঠে আবার হাঁস নিয়ে বাসায়, মানে সে এক কথায় সে মানুষ ভাবে যে কোনো মানুষ হয়তো এই কাজটা করছে। তো সে সেরকম আমলে নেয় না জিনিসটা। দ্বিতীয় দিন মানে তারপরের দিন সে আবার ওইখানে যা বসে, সে একই কাজ করে, ওইখানে যে দাঁড়া থাকে, মানে বাজারের পিছনে গিয়ে দাঁড়া থাকে, যে আসলে দেখি আবার কি হয়। তো সেম কাজটাই হয় আবার, যে ওরকম একটা ওঠে, সে কি করে আস্তে চুপ করে পানির ভিতর নেমে গিয়ে একটা দম দিয়ে, আমি আগে বলছি পুকুরটা অনেক বড়, পুকুরে পানি কম। তো উনি কি করে দম দিয়ে ওইখানে মানে মধ্যে সাইডেও না, হালকা একটু মানে মধ্য সাইড আর কি, পুকুরে মাথাটা যখন ওঠে, তো সে ওইখানে যায়, চুপ করে যায়, কারণ পানি কম। সে চুপ করে যায়, যার ফলে সে দেখতে পায় যে ওই মাথাটা মানে ওই হাঁসটা একদম পেঁচায় ফেলাইছে। দিয়ে উনি কি করে যে আসলে এখানে একটা মানুষ থাকবে, সে মানে ওরকম মানে করে নাই যে এটা মানুষ, কি এটা কি হতে পারে। তো উনি ভাবছে যে এটা মানুষই। তো এরকম সে মাথাটা টান দিয়ে উপরের দিক তোলে, মানে উনি কত পানি হবে ওখানে, মাজা পানির থেকে মানে আমাদের বুক পানি পর্যন্ত এরকম পানি ওইখানে পুকুরে। তো উনি যখন মাথাটা তোলার ফলে, উনি যখন ওনার মাথাটা তুলে ওনার মুখের সামনে মানে মাথাটা তোলার ফলে দেখে যে মাথাটার কোনো শরীর নাই, অদৃশ্য কোনো শরীর নাই, শুধু মাথাটাই তার দিক তাকায় আছে। তো উনি ওইটা দেখে আর কি মানে উনি অনেক মানে ভয়, কি বলবো, উনি কি বলবে কিছু ভেবে পাচ্ছিল না, ওনার শরীরের মানে লোম একদম দাঁড়িয়ে যাচ্ছিল। তো উনি ওইটা দেখার ফলে উনি অনেক ভয় পাইছে, ভয় পাওয়ার ফলে উনি দেখতে ওই উনি যে হাতটা ধরছে, ওই মাথার চুলটা মানে ওনার হাতের সাথে পেঁচে গেছে, যার ফলে উনি মানে অনেক বড় বড় চুল। তো উনি যখন ওটা ধরার ফলে ওই মাথাটা ওনার মানে মাথা যে মুখ, ওই মুখটা উনি যেটা বিবস্ত্র একটা চেহারা, মানে ওনার একদম সাদা, মানে একটা মানুষ যদি মারা যায় ওর ভিতরে পানির ভিতরে, যখন মানুষ মারা যায় আপনি দেখে থাকবে যে মানুষ মারা যাওয়ার ফলে একদম মুখ সাদা সাদা হয়ে যায়, যার ফলে এবং ওনার যে মুখটা বর্ণনা করছেন আর কি, মুখটা একদম সাদা।
তো ওনার মুখের মানে উনি তো একদম স্পষ্ট দেখছেন আর কি পূর্ণিমার মানে তখন সময় আর কি, মানে আকাশে মানে তখন সন্ধ্যাবেলাও আকাশ অনেক পরিষ্কার। তখন তিনি দেখতে পান যে আলো আছে আকাশে। তো তিনি দেখতে পাচ্ছেন যে যে কানগুলা যে ছিল কানের সাথে একদম লোমর, একদম কানগুলোর লোম, আর মুখ যে একদম ফুলে গেছে ওইখান দিয়ে হালকা 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 লোম। উনি এরকম ভাবে বর্ণনা করছে। তো একদম চোখ দিয়ে তাকায় আছে, ওনার চোখগুলো একদম সাদা হয়ে গেছে। তো মানে বলতে গেলে পুরা শৈলী মানে মুখটাই পুরা সাদা, আর ওনার যে লোম ছিল লোমগুলো একদম কালো কালো এবং চুলগুলো একদম কালো। তো উনি এটা দেখার পরে উনি ওইখানে মানে ওনার হাতে ওই জিনিসটা কামড়ে ধরছে, কামড় দিচ্ছে আর কি। তো এখন পর্যন্ত চাচ্চুর হাতে এখন পর্যন্ত এই কামড়ের দাগ এখন পর্যন্ত আছে। আপনি দেখতে যান, আমি এখানে ছবি তুলে দিতে পারি। তো কাকু এটা দেখার ফলে তো ওইখানে যে কামড় দেয় উনি হাত থেকে অনেক কষ্টে ওনাকে আর কি ছাড়ায় আর কি, ওনার এক হাত দিয়ে আর কি ওই মাথার চুলগুলো চড়ে টেনে ধরে ওনাকে মানে জিনিসটা ওনাকে ছাড়ায় আর কি। ছাড়ানোর ফলে ওনার উনি ওইখান থেকে মানে উঠবে আর কি, মানে ধস্তাধস্তি একটা মানে মাথা ই করে আর কি, ওই চুলগুলা ওই শুধু পায়ের সাথে শুধু পেঁচে ধরে। তো এই জিনিসটা মানে মানে ওইখানে অনেকক্ষণ থাকার ফলে তার মানে জিনিসটা তখন মাগরিবের আজান এরকম মাগরিবে আজান পড়ে যায়। তো ওই জিনিসটা ওনাকে ছেড়ে দেয় আর কি। ছেড়ে দেওয়ার পরে উনি তখন উঠে আসার ফলে তখন বলে যে আজকে বেঁচে গেলি, কিন্তু এরপরে তা বাঁচবি না। তো ওনার তারপরে সে এমন একটা মানে রোগ যে হয় যে উনি বিছানা থেকে উঠতে পারে না, মানে ওনার যা খায় কিছুই থাকে না শরীরে, মানে মলমূত্র ভাবে ত্যাগ করে দেয় আর কি। তো এরকম প্রবলেম হয়। তো দাদা ভাবে যে এরকম প্রবলেম হতে পারে, দাদার কাছে সবকিছু শেয়ার করে যে দাদা এরকম আমার হাত মানে বাবা এরকম হাতটাই হয়ে গেছে, যে কিভাবে এরকম হইলো। পরে সব ঘটনা খুলে বলে, পরে বলছে যে তোমাকে আমি বারবার বললাম যে ওইখানে যাও না, ওইখানে মানে উনি যে জায়গাটা কিনছে ওইখানে নাকি আগে শ্মশান ঘাট ছিল। তো ওইখানে মানে শ্মশান ঘাট ছিল, পরে ওইখানে চাষবাস করতো মানুষ আর কি। তো দাদা ওইখানে জায়গাটা কিনে নিয়ে ওইখানে মানে আমাদের যে মানে বাসা যে বাসা তৈরি করার ফলে ওইখানে যত মাটি লাগে ওইখানে একটা পুকুর খনন করার ফলে ওইখানে পানি বৃষ্টি পানি জমে যায়। তো ওইখানে একটা পুকুরে তৈরি হয় আর কি। তো এরকম ভাবে পুকুরটা তৈরি। তো পুকুরে বৃষ্টি পানি যেহেতু চলে যাওয়ার পরে বৃষ্টি যখন থেমে যায়, তো দেখতে পাই যে কিছুদিন পরে বৃষ্টি পানি শুকায় যায়। তো ওই পুকুরের পানি আর কোনোদিন শুকায় নাই। তো এরকম একটা অবস্থায় তো দাদা বলে যে আসলে এটা ট্রিটমেন্ট করতে হবে। তো উনি একটা কবিরাজের সন্ধানে যায়, যে আসলে পরে একটা কবিরাজ আছে, আসার পরে বলে যে কবিরাজ পরে বসার পরে বলে যে এরকম প্রবলেম, ওনার কাছে সবকিছু খুলে বলে কবিরাজ বলে যে এরকম প্রবলেম হয়েছে, তো এটা আগে জানাইতে হইতো। পরে বলে যে এখন কি করা যায়। পরে বলতে আচ্ছা ঠিক আছে, তো আমার একটা গুরু আছে ওনাকে নিয়ে আসতে হবে, মানে উনি তার শিষ্য আর কি। তো তারপরের দিন তারপরের দিন তার গুরু আসার পরে তার গুরু আবার বসার পরে কথাবার্তা বলে, উনি সবকিছু খুলে বলে। তো বলে যে আসলে কি বলবো, তো আমাকে আসলে জিনিসটা আগে বুঝতে হবে, এখানে থাকতে হবে, তারপর বুঝতে হবে। তো উনি থাকেন, কিছুক্ষণ থাকার পরে উনি বলেন যে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। তো উনি কিছুক্ষণ পরে উনি বাইরে থেকে ঘুরে আসার পরে বলে যে তুমি এখানে বসো, মানে ওই যে আমার চাচ্চুকে ওখানে বসানোর ফলে চাচ্চুকে বলে প্রশ্ন করে যে অনেক প্রশ্ন করে যে তুমি ওইখানে কেন গেছিলা, হ্যান তেন এরকম টাইপের কথাবার্তা বলে। পরে বলে যে আসলে ও রাগ করছে, মানে ওই যে মানে মাথাটা মানে ওই ব্যক্তিটা আর কি রাগ করছে। তো তুমি ওখানে যাওয়ার ফলে ওর খাওয়া নষ্ট হয়েছে। তুমি তোমাকে একটা কাজ করতে হবে, ওইখানে তোমাকে রাত্রের 2টার সময় একটা মানে ছাগল দিয়ে আসতে হবে, আজকে রাত্রে 2টার সময়। তো বলে যে ছাগল দিয়ে আসবো। তো এখন ছাগল কই পাবো, বলে যে ছাগল কই পাবে। পরে একটা ছাগল আর কি মানে অনেক কষ্টে আর কি করে পাঠা ছাগল আর কি, তখন নিয়ে আসার ফলে ওটা বলে যে রাত্রে কিন্তু ওটা দিয়ে আসতে হবে। তো চাচ্চু ভয় পায় যে ওই পুকুরের পাড়ে, সে ভাবে যে ওইখানে আমি যেখান থেকে ভয় পাইছি ওইখানে আবার যাব।
পরে ওইখানে যায়, তো ছাগলটা নিয়ে যায়, বাসা সবাই দেয়। পরে বলছে যে ছাগলটা দিয়ে আসার ফলে তুমি আবার পিছন দিক তাকাবা না। তো চাচ্চু তাকায় না, পরে ওখান থেকে চলে আসে। তো 6-7 দিন চাচ্চু এরকমই বিছানায় পড়ে থাকে। পরে কিছুদিন পর কাকু ধীরে 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 সুস্থ হয়ে ওঠেন।